ডু ডাজ ডিড এইগুলো নিয়ে কি আপনার আসলে একটু ঝামেলা হয়? বিশেষ করে আমরা যারা দুর্বল শিক্ষার্থী বা ইংরেজিতে দুর্বল টেন্স বিষয়ে ধারণা একটু কম আছে বা অনেক সময় আমাদের কাছে ব্যাপারটি একটু দ্বিধাদ্বন্দ্বের মনে হয়, আশা করি তাদের এই দ্বন্দ্বগুলো আজকের ক্লাস থেকে দূর হয়ে যাবে ইনশাল্লাহ। যেমন আমি আপনাকে বললাম তুমি কি ইংরেজি শেখো, আপনি ইংরেজি কি বলবেন? ডু ইউ লার্ন ইংলিশ? মানে আমি যে বাক্যটি বলছি তার ইংলিশ কি? সে কি ইংরেজি শেখে? ডাজ হি লার্ন ইংলিশ? আচ্ছা, তারা কি ইংরেজি শিখেছিল? ডিড দে লার্ন ইংলিশ? দেখুন, এই যে তিনটা বাক্যের মধ্যে কোথাও ডু দিলাম, কোথাও ডাজ, কোথাও বা আবার ডিড। এই যে ডু ডাজ ডিড এটা নিয়ে কিন্তু বেশ কিছু ঝামেলা আমাদের পোহাতে হয়। তো আসুন পুরো ক্লাস জুড়ে আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন এবং আপনার সম্পূর্ণ ধারণাটা পরিষ্কার হয়ে যাবে। সো লেটস স্টার্ট আওয়ার টুডেস ক্লাস। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অল। যারা বাড়িতে বসে নিজে নিজে খুব সহজে ইংরেজি শিখতে চান তারা আমাদের একটি বইয়ের কপি সংগ্রহ করবেন যদি প্রয়োজন মনে করেন। এই বইটির বিভিন্ন লেসনের ভিডিও ক্লাস আমাদের চ্যানেলে দেওয়া আছে। সহজে আপনি চ্যানেলের ভিডিওগুলো দেখবেন, সামনে বই থাকবে, সহজে আস্তে আস্তে আপনি নিজেই ইংরেজি কোর্স কমপ্লিট করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, এবার চলুন ক্লাসের কথা বলি। যে কথা বলছিলাম যে ডু ডাজ ডিড এইগুলো নিয়ে আমাদের অনেক ঝামেলা আছে। ডু ডাজ ডিডের ব্যাপারটি হচ্ছে, আপনারা জানেন যে বিশেষ করে মেইনলি তিন প্রকার টেন্স থাকে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। এগুলোকে আবার ভাগ করলে কিন্তু 4 ভাগে ভাগ করা যায় প্রত্যেকটাকে, তখন হয়ে যায় 3 এর 4 12 প্রকার টেন্স। আর এই 12 প্রকার টেন্স অনেকের কাছে কিন্তু অনেক ঝামেলার মনে হয়, আর বিশেষ করে ডু ডাজ ডিড যে ব্যাপারটি এটার ঝামেলা আমরা অনেকেই পোহাই। আর আজকের ক্লাস থেকে সেই পূর্ণ ধারণা আপনারা পেয়ে যাচ্ছেন। বিশেষ করে মনে রাখবেন যে এই 12 প্রকার টেন্সের মধ্যে প্রথমটি যেটা আমরা বলি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স। ওকে, আচ্ছা, সচরাচর কোনো কাজ করা বোঝালে সেটি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যেমনটি আপনি বলছেন যে আমি ইংরেজি শিখি, আমি ইংরেজি শিখি। এখন যদি বলি কখন ইংরেজি শেখেন, কোনো সময় নির্দিষ্ট নয়, যখন মনে হয় তখন শেখেন, যখন সময় পান তখন শেখেন, ব্যাপারটি এরকম। ওকে, আপনি বললেন আমি ভাত খাই, কখন ভাত খান? হ্যাঁ, যখন খাওয়ার সময় হয় তখন খান। এই যে যখন কোনো কাজ করার সময় হলে আপনি কাজটা করেন, ইউজুয়ালি করেন, এই ধরনের ব্যাপারটাকেই বলা হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমাদের এখন খেয়াল রাখতে হবে যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আপনারা প্লিজ টেক এ লুক এট দ্য বোর্ড, বোর্ডের দিকে সবাই খেয়াল করবেন। ডু বা ডাজ শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আপনারা দেখতে পাচ্ছেন। ডু বা ডাজ শুধু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, ডিড পাস্ট ইনডেফিনিট টেন্সে। বাট ডু বা ডাজ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ব্যবহার হয়, ডিড পাস্ট ইনডেফিনিট টেন্সে ব্যবহার হয়। আমার মুখস্থ হয়ে গেল, ধরে নিলাম। এবার কিভাবে ব্যবহার করতে হয় এই বিষয়টা আমাদেরকে শিখে নিতে হবে। এনিওয়ে, সো আপনি একটি বাক্য বললেন, এই বাক্যটি এরকম দাঁড়ায় বাংলাতে যে তুমি একটি চিঠি লেখো, বা আমি একটি চিঠি লিখি, যেমন বলবো আই রাইট এ লেটার। এবার যদি বলি তুমি একটি চিঠি লেখো, তাহলে এই বাক্যটার ইংরেজি কি হয় এটা জানেন আপনারা, যে ইউ রাইট আ লেটার। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইউ রাইট আ লেটার, এটা কোন টেন্স? রাইট প্রেজেন্টে আছে, দেখে বুঝতে পাচ্ছেন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এই বাক্যটি যদি আপনারা এখন নেগেটিভ করতে চান তাহলে বাংলার দ্বারাই তুমি একটি চিঠি লেখো না, তখন ডোন্ট ইউজ করতে হবে। তার কারণ ইউ সেকেন্ড পার্সনের পরে আমাদেরকে কি ইউজ করতে হবে? ডোন্ট ইউজ করতে হবে। আচ্ছা, তাহলে ইউ ডোন্ট রাইট আ লেটার। তাহলে আপনি দেখলেন যে বিশেষ করে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমরা কিভাবে এই ডুটাকে ব্যবহার করতে পারি। নেগেটিভ বাক্যে এসে ডুর সাথে নট হয়েছে ডোন্ট, তাহলে ইউ ডোন্ট রাইট আ লেটার, তুমি একটি চিঠি লেখো না। এখন যদি আমি প্রশ্ন করি তুমি কি একটি চিঠি লেখো, তোমাকে প্রশ্ন করলাম তুমি কি একটি চিঠি লেখো, তাহলে কি বলতে হবে? ডু ইউ রাইট আ লেটার। যখন আপনি নেগেটিভ করেছিলেন তখন কিন্তু ইউ এর পরে আপনি কি করেছিলেন? ডুর সাথে নট দিয়েছিলেন, ইউ এর পর অর্থাৎ সাবজেক্টের পর। কিন্তু যখন আপনি প্রশ্ন তৈরি করবেন তখন ওই ডুটি আগে নিয়ে চলে আসবেন, তারপরে কিন্তু সাবজেক্ট, অর্থাৎ এটা তো আমরা জানি অক্সিলারি ভার্ব আগে নিয়ে আসতে হয় সাবজেক্টের আগে, তাহলে সেটা প্রশ্ন হয়। তাহলে এই ডুটি এবার আগে চলে আসবে, তাহলে আপনাকে বলতে হবে ডু ইউ রাইট এ লেটার। ঠিক তদ্রূপ আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডু ইউ রাইট এ লেটার, তুমি কি একটি চিঠি লেখো। এবার যদি আপনি নেগেটিভ প্রশ্ন করতে চান ওটাকে, তুমি কি একটি চিঠি লেখো না, তাহলে আপনাকে বলতে হবে ডোন্ট ইউ রাইট আ লেটার। ঠিক এইভাবে আমরা কিন্তু ডুটা ব্যবহার করব। এখন প্রশ্ন হচ্ছে আর ক্লিয়ার হতে হবে ডুটা আসলে কোথায় কোথায় ব্যবহার হয়, বিশেষ করে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছাড়া। হি, শি, রহিম, করিম কোনো নাম হতে পারে, থার্ড পারসন হতে হবে এবং একজন হতে হবে, সিঙ্গুলার মানে একজন। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার ছাড়া অন্যান্য যে কোনো ধরনের সাবজেক্টের ক্ষেত্রে আমরা কিন্তু ডু ইউজ করব। বিশেষ করে আমরা যদি সেটাকে প্রশ্ন তৈরি করতে চাই বা নেগেটিভ করতে চাই, এরকম কোনো কিছু ক্ষেত্রে আমরা ডু ইউজ করব। আর থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে কিন্তু ডাজ হয়, সেটাও আমরা পাবো। তো যাই হোক, যে কথা বলছিলাম, তুমি কি একটি চিঠি লেখো, কি হবে বলুন? ডু ইউ রাইট এ লেটার। ঠিক এমনটি ভাবে আপনি আরো কিছু বাক্য তৈরি করেন। তুমি কি ভাত খাও? ডু ইউ ইট রাইস।
তুমি কি স্কুলে যাও, ডু ইউ গো টু স্কুল। তুমি কি ইংরেজি শেখো, ডু ইউ লার্ন ইংলিশ। এভাবে করা যায় না? যাই। অ্যাফার্মেটিভ কোশ্চেন হয়েছে, চলুন এবার নেগেটিভ কোশ্চেন তৈরি করি, মানে নাবোধক প্রশ্ন। ওকে, তুমি কি একটি চিঠি লেখো না, ডোন্ট ইউ রাইট আ লেটার। তুমি কি ভাত খাও না, আরও বানাচ্ছেন আপনি, এইভাবে বানানোর চেষ্টা করবেন। ডোন্ট ইউ খাও ভাত, তার মানে কি ডোন্ট ইউ ইট রাইস। তুমি কি ক্রিকেট খেলো না, ডোন্ট ইউ প্লে ক্রিকেট। তুমি কি ইংরেজি শেখো না, ডোন্ট ইউ লার্ন ইংলিশ। এইভাবে আপনাকে এই যে ডু দেখছেন তো, আর নেগেটিভ প্রশ্ন যে কারণে নট হয়েছে ডোন্ট, অর্থাৎ প্রশ্ন করার সময় ডুটা আগে নিয়ে আসবেন। ওকে, আর নেগেটিভ করার সময় ডুর সাথে একটা নট যোগ করে দিতে হবে, এই হলো ব্যাপার। এখন ডাজের ব্যাপারটা, ডাজ কোথায় বসে আপনারা জানেন যে একটু আগেই আমি কিন্তু বলেছিলাম যে সাবজেক্টে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যেমন হি হতে পারে, শি হতে পারে, এরকম কোনো কিছু আসলে তখন কিন্তু আমরা ডাজ ব্যবহার করব। তো আপনি এর আগে আরেকটা জিনিস একটু বুঝে নিন, সেটা হচ্ছে যে থার্ড পারসন সিঙ্গুলার হি বা শি হতে পারে। এখন আমি যদি বলি যে সে একটি চিঠি লেখে, এই বাক্যটির ইংরেজি কি হবে? আপনারা দেখতে পাচ্ছেন হি রাইটস আ লেটার, সে একটি চিঠি লেখে। এই বাক্যটিকে যদি আপনি এখন নেগেটিভ করতে চান, তাহলে কিন্তু আপনি হি ডোন্ট ইউজ করলে হবে না। একটু আগে শেখাচ্ছিলাম ডোন্ট, এখন আর ডোন্ট দিলে হবে না, এখন দিতে হবে হি ডাজ নট। প্রশ্ন করতে পারেন কেন ডাজ নট দিতে হবে, ডোন্ট দিলে হবে না কেন? তার কারণ হি ছিল থার্ড পারসন, যে কারণে এই রাইট ভার্বের সাথে এস ছিল। বাট এই প্রথমটা যেটা দেখেন, ইউ এর পরে যখন রাইট দিয়েছিলাম তখন কিন্তু কোনো এস ছিল না, কারণ এটা কোন পার্সন ছিল? ইউ সেকেন্ড পার্সন ছিল। আর এস বাই এস এর ব্যাপারটা নিয়ে শুধুমাত্র মাথা ঘামাতে হবে কখন? ঠিক তখন যখন দেখবেন সাবজেক্টটি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, হি থার্ড পার্সন সিঙ্গুলার। এই কারণে এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হিসেবে এই ভার্বের সাথে এস যোগ করা হয়েছে। তাহলে সে একটি চিঠি লেখে, হি রাইটস লেটার। এবার এই এস থাকার কারণেই এবার নেগেটিভ করতে গেলে আপনাকে ডোন্ট দিলে হবে না, ডাজেন্ট দিতে হবে, মানে ডাজের সাথে নট, সংক্ষেপে ডাজেন্ট। তাহলে সে একটি চিঠি লেখে না, হি ডাজেন্ট রাইট আ লেটার। বুঝতে পেরেছেন আশা করি। এবার যদি এই নেগেটিভ বাক্য তৈরি করলেন, এখন আপনি যদি ইন্টারোগেটিভ বাক্য তৈরি করতে চান, মানে প্রশ্ন করতে চান, তাহলে কি করতে হবে? ডাজটাকে কিন্তু আগে নিয়ে আসতে হবে। আপনি বললেন সে কি একটি চিঠি লেখে, ইয়েস, টেক এ লুক। সে কি একটি চিঠি লেখে, ডাজ হি রাইট আ লেটার। এবার নেগেটিভ প্রশ্ন করতেছেন, সে কি একটি চিঠি লেখে না, ডাজন্ট হি রাইট আ লেটার। আশা করি বুঝতে পেরেছেন। এবার এই ধাঁচে বা এই ধরনের আপনি আরও কিছু বাক্য তৈরি করার চেষ্টা করুন। সে কি ভাত খায়, ডাজ হি ইট রাইস। তবে একটা জিনিস আপনারা খেয়াল করলেন, যখন ডাজ ব্যবহার করা হচ্ছে তখন কিন্তু পরে ওই ভার্বের এসটা আর থাকছে না, এটা খেয়াল রাখবেন। যে ডাজও ব্যবহার করলেন আবার রাইটের এসও রেখে দিলেন রাইটস, তাহলে কিন্তু হবে না। মনে মনে এটাই সহজে ধরে নেবেন। ধরে নিলাম আপনি ইংরেজি ভালো বোঝেন না, গ্রামারও বোঝেন না, যারা বোঝে তারা তো বোঝেই। মনে করবেন রাইটের এসটা এই ডাজের মধ্যে চলে গেছে, তাই আর এই ভার্বের এস রাখা যাবে না। যেমনটি আমি বুঝিয়েছিলাম, হি রাইটস, এস আছে, এখানে আছে। সো ডিয়ার লার্নার, সবসময় মনে রাখতে হবে যে যদি দেখেন যে কোনো বাক্যের মধ্যে ভার্বের সাথে এরকম এস আছে, তাহলে যখন আপনি নেগেটিভ করবেন বা ইন্ট্রোগেটিভ করবেন, তখন যখন ডাজটা ব্যবহার করবেন, এই ডাজের পরে যে ভার্বটি আসবে, এই যে রাইট, তখন কিন্তু আর এস থাকবে না। এই বিষয়টা আমি বোঝাতে চাচ্ছিলাম। তাহলে ডাজের পরে কিন্তু ওই ভার্বের এস আর থাকে না, থাকলে ভুল হয়ে যাবে, মানে রাখলে ভুল হবে, রাখবেন না। তাহলে এই দেখুন যে ওয়ান্স এগেন আর একটু ক্লিয়ার করে দিই, যে সে কি একটি চিঠি লেখে, ডাজ হি রাইট আ লেটার। সে কি একটি চিঠি লেখে না, ডাজন্ট হি রাইট আ লেটার। সে কি ভাত খায়, ডাজ হি ইট রাইস। সে কি ভাত খায় না, ডাজন্ট হি ইট রাইস। সে কি ইংরেজি শেখে, ডাজ হি লার্ন ইংলিশ। সে কি ইংরেজি শেখে না, ডাজন্ট হি লার্ন ইংলিশ। ইয়াস। তো এতক্ষণ যে আলোচনাগুলো আমি করলাম আপাতত আপনাদেরকে বোঝানোর জন্য, ডু বা ডাজের ব্যবহার কমপ্লিট হয়েছে। তার মানে কি এই ডু বা ডাজ হয়েছে, তাই না, যেটা প্রেজেন্ট ইনডেফিনিটের ব্যাপার ছিল। এখন আমি কথা বলতে চাই about the uses of did. I mean it will be used in only in past indefinite tense, you know, I think. Okay, so আপনারা জানেন যে did শুধুমাত্র ব্যবহার হয় past indefinite tense। So let's talk about that, সেটা নিয়ে কথা বলা যাক এখন। ডিডের ব্যাপারটা হচ্ছে যে বাংলায় যখন আপনি কোনো বাক্য বলবেন সেটি তো পাস্ট টেন্সে হতে হবে। আপনি বললেন যে আমি একটি চিঠি লিখেছিলাম, যদি বলতেন আমি একটি চিঠি লিখি, তাহলে তো প্রেজেন্ট ইনডিফিনিট হতো, সিম্পল প্রেজেন্ট। কিন্তু আপনি এই বাক্যটি পাস্টে বলবেন আমি একটি চিঠি লিখেছিলাম, অথবা বললেন সে একটি চিঠি লিখেছিল। আচ্ছা, লেখা ইংরেজি কি, রাইট, আর লিখেছিল পাস্ট বললে হবে রোট। তাহলে আপনি যদি বলেন যে সে একটি চিঠি লিখেছিল, টেক এ লুক, হি রোট আ লেটার। এই বাক্যটিকে যদি আপনি নেগেটিভ করতে চান, তাহলে কিন্তু ডু নট বা ডাজ নট দিলে হবে না, এইখানে আপনাকে ডিড নট ইউজ করতে হবে। তো দেখুন, সে একটি চিঠি লিখেছিল, এটা নেগেটিভ বাংলাতে হবে সে একটি চিঠি লেখেনি।
হি ডিড নট কে শর্ট ফর্মে ডিডন্ট বলবো আমরা। হি ডিডন্ট রাইট আ লেটার, হি ডিডন্ট রাইট আ লেটার। এবার যদি আপনি এই বাক্যটিকে প্রশ্নে রূপান্তর করতে চান তাহলে বাংলায় আপনাকে বলতে হবে সে কি একটি চিঠি লিখেছিল। তখন কিন্তু এই ডিডকে আগে নিয়ে আসতে হবে, তারপরে সাবজেক্টকে রাখতে হবে। টেক এ লুক, সে কি একটি চিঠি লিখেছিল? ডিড হি রাইট আ লেটার? ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার নেগেটিভ করছেন, সে কি একটি চিঠি লেখেনি? ডিডন্ট হি রাইট আ লেটার? ঠিক এইভাবে এবার আরও কয়েকটা বাক্য আপনি তৈরি করেন। সে কি একটি ঘড়ি তৈরি করেছিল? ডিড হি মেক আ কাইট? ঘড়ি তৈরি করা, বোঝেন তো, ঘড়ি আকাশে উড়াতে হয়, আপনারা জানেন। আচ্ছা, সে কি একটি ঘড়ি তৈরি করেনি? ডিডন্ট হি মেক আ কাইট? সে কি একটি মাছ ধরেছিল? ডিড হি কট নয় ক্যাচ? একটা জিনিস খেয়াল করছেন, এই ডিড যখন ব্যবহার হচ্ছে তারপরে এসেও কিন্তু মেইন ভার্বটি আবার প্রেজেন্টে ফিরে আসছে। এই জিনিসটা হচ্ছে গ্রামারের ব্যাপার, এটাকে আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি দেখলেন যে প্রথমে সে একটি চিঠি লিখেছিল, হি রোট আ লেটার। যখনই আপনি নেগেটিভ করতে গেলেন তখন কিন্তু হি ডিডন্ট রাইট হয়ে গেছে। আবার এই বাক্যগুলোতেও দেখেন ডিড আছে, ডিড হি রাইট আছে, ডিডন্ট আছে, মানে ডিড নট তো দিতে হবে নেগেটিভের জন্য, ডিড আছে, এখানে রাইট আছে। তার মানে এই জিনিসটা আপনারা ফলো করলেন যে এইখানে রোড ছিল পাস্টে। যখনই আপনি কোনো প্রশ্ন তৈরি করলেন, নেগেটিভ বাক্য করলেন, এরকম করলেই তখন এই ডিডটাকে সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহার করলেই তারপর কিন্তু মেন ভার্বটি তখন প্রেজেন্টে ফিরে আসে। অর্থাৎ ডিডের পরে আপনি যে ভার্বটি ইউজ করবেন সেই ভার্বটিকে প্রেজেন্ট ফর্মে লিখতে হবে আপনাকে, এটা গ্রামারের নিয়ম। এই কারণে এই ডিডের পরে এই রোডটা কিন্তু রাইট হয়ে গেছে। এখানেও দেখেন এই যে ডিড আছে, ডিডের পরে কিন্তু রোড নাই, রাইট হয়ে গেছে। এখানেও ডিড আছে, ডিডের পরে কিন্তু রোড নাই, রাইট হয়ে গেছে। তাহলে আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে যখন আমরা কোনো বাক্যকে প্রশ্নে রূপান্তর করতে চাইবো বা নেগেটিভ বাক্য লিখতে চাইবো তখন ওই বাক্যে আমরা যদি কোনো ডিড ব্যবহার করি তাহলে ডিডের পরে কিন্তু আমাকে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করতে হবে। এই হলো ব্যাপার। সো গাইস, এই ছিল মূল আলোচনা ডু ডাজ ডিডের ব্যাপারে। আপনারা ক্লিয়ার হয়ে গেছেন আশা করি। আর যদি ক্লিয়ার না হয়ে থাকেন তাহলে বাক্যগুলি একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, আপনি ভালো করে মনোযোগ দিয়ে দেখুন, আরও ক্লিয়ার হয়ে যাবেন। অথবা ভিডিওটি বিন্দুমাত্র ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আর আপনারা প্রতিনিয়ত বাড়িতে বসে আমাদের চ্যানেলের ভিডিওগুলো রেগুলার দেখুন, মনোযোগ দিয়ে দেখুন, আপনারা ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন। আর হ্যাঁ, বইটার ব্যাপারে যেটা বলছিলাম, যার প্রয়োজন তার আমাদের কমিউনিকেশন মোবাইল নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে সরাসরি ফোন করে অর্ডার করলে আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে বই পাঠিয়ে দেবো। আর প্রবাসী বন্ধুরা যারা আছেন, বিদেশে থাকেন, ইংরেজি শিখতে চান ইউটিউব চ্যানেল থেকে, আমাদের এখান থেকে, তাহলে তারা আমাদের এই বইয়ের পিডিএফ ফাইল সংগ্রহ করবেন। ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন, সেখানে মেসেজ করবেন, পিডিএফ ফাইল পাঠাবো। এর জন্য আপনাকে পিডিএফ ফাইল যে পেমেন্ট আছে বা আমাদের বইয়ের পেমেন্ট, এটা আমাদেরকে বিকাশ করতে হবে। এরপর আমরা আপনাকে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। অনেকেই ইতিমধ্যে সংগ্রহ করেছেন, তারা প্র্যাকটিস করছেন, মোটামুটি বেশ ইমপ্রুভ করছেন অনেকেই, আলহামদুলিল্লাহ। আশা করি আপনারা ইমপ্রুভ হবে। সো আপনি আগ্রহী থাকলে বইটি অর্ডার করবেন আর ভিডিওগুলো প্রতিদিন দেখুন। সো ডিয়ার ভিউয়ার্স, দ্যাটস অল অ্যাবাউট ক্লাস টুডে। আজকের ক্লাস এই পর্যন্ত ছিল। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। যতক্ষণ না আরও একটু ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হচ্ছি। অল দ্য বেস্ট, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।